বউ পালিয়েছে বিয়ে বাড়ি থেকে। কথাটা যুবরাজের কানে আসতে সে উঠে এসে টেনে ধরে কনের ভাগ্নি মেহেকের হাত। মেহেক চমকে উঠে আচমকা তার হাত এসে ধরায়। ঘাবড়ে গিয়ে বলে, কি করছেন, হাত ছাড়ুন। যুবরাজ রক্তচক্ষু নিয়ে সকলের দিকে তাকিয়ে বলে, আমি বউ নিয়ে যেতে এসেছি, বউ নিয়ে ফিরবো, একে বিয়ে করে আমি কাজী বিয়ে শুরু করেন। এই বলে মেহেককে নিয়ে নিজের আসনে বসে পড়ে। মেহেককে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে রেখেছে। এদিকে লজ্জায় আর ভয়ে মেহেকের অবস্থা যায়। সে মুচড়ামুচড়ি করছে, কাজী বিয়ে শুরু করতে যাবে। তখনই মেহেকের বাবা সজীব হাসান বাজ সেজে বলেন, এটা কি করে হয়? মেয়ে পালিয়েছে বলে মেয়ের ভাগ্নিকে বিয়ে? আর আমার মেয়ে অনেক ছোট, আমি এ বিয়ে হতে দিব না। মেহেক উঠে আয়। যুবরাজ রক্তচক্ষু নিয়ে এবার সজীব হাসানের দিকে তাকায়, দাঁতে দাঁত চিপে বলে, আপনার মেয়েকে ছেড়ে দিব, তার আগে আমাকে আমার হবু বউকে এনে দিন। কোথায় আপনার শালিকা? নিয়ে আসুন তাকে। সজীব হাসানের মুখ ছোট হয়ে যায়। সে তার শালিকা স্বামীকে আনতে পারবে না, কারণ সে তো পালিয়েছে তার প্রেমিকের হাত ধরে। মাথা নিচু করে গেছে তার। এবার যুবরাজের বাবা আতিফ হাসান এগিয়ে এসে বলে, কি করছিস? এটা অন্যায়। মেয়েটার বয়স অনেক কম, তোকে এর থেকে ভালো মেয়ে এনে দিব। আতিফ হাসানের কথায় পাত্তা দিল না যুবরাজ। কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়াতে বললাম না আমি? যুবরাজের কথায় কাজী উপর নিচ মাথা নাড়ায়, যার মানে বলছে বিয়ে পড়াতে। কাজী মাথা নাড়ানোকে যুবরাজ বলে, তাহলে পড়াচ্ছেন না কেন? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? কাজী সাহেব কিছু বলে না, নিচের দিকে মাথা নামিয়ে নেয়। তখনই মেহেক কাঁদো কাঁদো স্বর বলে, আমি বিয়ে করব না আপনাকে, প্লিজ উঠতে দিন আমাকে। মেহেক যুবরাজের কোল থেকে উঠতে নেয়। তখনই যুবরাজ তাকে আর শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, তোমাকে বিয়ে করতে কে বলছে জান? তুমি শুধু কবুল বলবে। এরই মাঝে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে কানাঘুষো। যুবরাজ কারো কথা শুনতে রাজি না। মেহেকের ফ্যামিলি থেকে কেউ বিয়ে দিতে রাজি না, কিন্তু যুবরাজ আহসান এক কথার লোক, সে বিয়ে করেই তবেই যাবে এখান থেকে। সজীব হাসান মেয়েকে বিয়ে দিতে বিন্দুমাত্র রাজি না। এসবের মাঝে যুবরাজের রাগ সাত আসমান উপরে উঠে গেছে। পিছন থেকে নিজের বন্দুক বের করে মেয়েকের মাথায় তাক করে বলে, মেরে দেয় আপনার মেয়েকে, কি বলেন? সজীব হাসান ভয় পেয়ে যায়। তিনি যুবরাজ হাসানকে চিনেন, এই লোকের মাথায় যখন যেটা চাপে সেটাই করে। মেহেকের মা মনিরা কেঁদে উঠে বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও ভাই। যুবরাজ দাঁতে দাঁত চিপে বলে, কামান শাশুড়িমা, নিজের মেয়ে জামাইকে ভাই ডাকে? আর মেয়ে, তুমি শোনো, চুপচাপ কবুল বলে দাও, নয়তো এখানে তোমার মা বাবার লাশ ফেলে দিয়ে তবেই যাব। বিয়ে বাড়ি ভরা মেহমানের দিকে একবার তাকায়, কেউ তাকে বিন্দুমাত্র সাহায্য করতে আসছে না। মেহেক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে যুবরাজের দিকে আর চোখে তাকিয়ে বলে, বিয়ে করব আপনাকে আমি, কিন্তু এর চরম মূল্য আপনাকে পোহাতে হবে। মেহেকের কথায় বাঁকা হাসে যুবরাজ, ঘাড় বাঁকা করে বলে, সে দেখা যাবে। আর কেউ বাদ সাজে না। বাদ দিবেই বা কী করে? মেহেকের মাথায় যে বন্দুক ঠেকিয়ে রেখেছে যুবরাজ। কাজী সব কিছু নতুন করে লিখে বিয়ে পড়ানো শুরু করলো। যুবরাজ কবুল বলতে বলতে সে সঙ্গে সঙ্গে কবুল বলে দেয়। মেঘ একটু সময় নিয়ে বলে কবুল। কবুল বলার সময় এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে মেহেকের। মেঘ সেই পানি মুছে মনে মনে বলে, আপনার জীবন নরক করে ছাড়বো মিস্টার যুবরাজ আহসান। বিয়ে শেষ হতে মেঘকে নিয়ে যায় তার বাবা মা। যুবরাজ পা ছোঁয়ার অভিনয় করে বলে, দোয়া করবেন আপনাদের মেয়ের জন্য। এতটুকু বলে আর সময় দেয় না কাউকে। মেহেকের হাত ধরে সোজা তাকে নিয়ে যায় গাড়িতে। গাড়িতে বসতে যুবরাজের বড় ভাই আদিল এহসান এগিয়ে এসে বলে, এই মেয়েটার সাথে এমন করা কি জরুরি ছিল? যুবরাজ আদিলের দিকে তাকিয়ে বলে, তুমি কোনো মহান কাজ করনি, জ্ঞান দেওয়া বন্ধ করো। আদিলের মুখটা চুপসে যায়। সেও এভাবে জোর করে একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু তাই বলে হবু ভাইয়ের বউয়ের ভাগ্নিকে কে বিয়ে করে? আদিল তপ্ত সাজ ছেড়ে চলে আসে সেখান থেকে। এই ছেলেকে বোঝানোর সাধ্যি তার কোনো কালেই হয়নি। আদিল চলে যেতে তার পাশে বসে থাকা মেহেকের তার হাতের মুঠোয় নিতে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় মেহেক। যুবরাজের দিকে তাকে আঙ্গুল তাক করে বলে, একদম আমার গায়ে টাচ করবেন না, আপনার ছোঁয়া আমার ঘেন্না লেগে এমনি আপনার পাশে বসায় গা গুলাচ্ছে। মেহেকের কথায় মেজাজ খারাপ হয়ে যায় যুবরাজ। মেহেকের গলা চেপে ধরে বলে, তাই নাকি? গা গুলাচ্ছে আমার পাশে বসায়? এমন সময় ভেবেই তোমার পুরো শরীর আমার বিচরণ থাকবে, সেটা তুমি মন ভরে উপভোগ করবে। যুবরাজের এমন বেহায়া কথাবার্তা সহ্য হচ্ছে না। গলা চেপে ধরে শ্বাস নিতে পারছে না সে ঠিক করে। যুবরাজকে সরাতে তাকে ধাক্কা দেয়, কিন্তু সরাতে ব্যর্থ। যুবরাজ নিজেই ছেড়ে দেয়। সামনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে, নেক্সট টাইম আমার সাথে তর্ক করতে আসলে ভেবে করতে এসো।
মেহেক উত্তর দেয় না। এই লোকের সাথে কথা বলা বেকার মনে হচ্ছে তার। এতটা জঘন্য লোক সে আগে কখনো দেখেনি। গাড়ি এসে থামে এহসান ভিলার সামনে। নতুন বউকে নিয়ে এসেছে জেনে যুবরাজের মা রুনা আর তার ভাবি বন্যা এগিয়ে আসে সদর দরজায় বরণ করতে। কিন্তু গাড়ি থেকে বউকে নামাতে চমকে ওঠে তারা। রুনা স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই মেয়েকে? আতিফ এহসান বেগমের দিকে তাকিয়ে ইশারা করে, মেহেককে। এই রাজের বউ, বরণ করে নিয়ে চলো ঘরে, ঝামেলা করো না এ নিয়ে, পরে তোমাদের সব খুলে বলছি। বাড়ি ভর্তি মেহমান। রুনে আর কিছু বলে না, মেহেককে বরণ করে ভিতরে নিয়ে যায়। বন্যা কিছু একটা আন্দাজ করে আদিলের কাছে এসে বলে, আপনার ভাই কি আপনার মতো মস্তানি করে জোর করে বিয়ে করে এনেছে এই মেয়েকে? বন্যার এমন খুঁচা মারা কথা শুনে তার দিকে তাকায় আদিল। বন্যা আদিলের তাকানো পাত্তা দেয় না, নিজের মতো করে বলতে শুরু করে, এখন যে কেউ কোনো প্রুফ ছাড়া বলতে পারবে আপনারা দুই ভাই? বন্যা চলে যায়। আদিল সেদিকে তাকিয়ে থাকে। মেহেকের পাশে বসে আছে যুবরাজ। রুনা মুখে হাসি নেই। দুই ছেলে একইভাবে লোক হাসিয়ে বিয়ে করছে, নিজের মতো করে কাউকে বিয়ে দিতে পারল না, এইভাবে তার মন কষ্ট। রুনা মেহেকের সামনে দাঁড়িয়ে যুবরাজের দিকে তাকিয়ে বলে ওঠে, যা, উঠে এখান থেকে ফ্রেশ হয়ে আয়। যুবরাজ সাথে সাথে উঠে যায়। মেহেকের হাত ধরে বলে, চলো বউ যাই। যুবরাজের কাণ্ডে তার দিকে ভ্রু কুঁচকে থাকে রুনা। গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, তুই ওকে কেন টানছিস? রাজ হেসে বলে, বা রে, আমি ফ্রেশ হব, আমার বউ হবে না নাকি? চলো বউ যাই। এই বলে সবার সামনে থেকে টানতে টানতে মেহেককে নিয়ে যায় যুবরাজ। যুবরাজের এমন কাণ্ডে বিরক্তি কপাল কুঁচকে রুনা। বাড়িতে আসা আত্মীয় স্বজন শুরু হয়ে যায় কানাঘুষো। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হলরুম ত্যাগ করে রুনা। মেয়েকের লম্বায় যুবরাজের বুকের একটু নিচে। কথা বলতে হলে মেয়েকের উপরের দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, যার ফলে ঘাড়ও ব্যথা করছে। কিছুক্ষণ আগে তার নর্মাল ড্রেস চেঞ্জ করে লেহেঙ্গা পরিয়ে দিয়েছে তার বড় যা বন্যা। তাকে হালকা সাজিয়ে দিয়েছিল। এখন শুধু রুমে সে আর যুবরাজ আছে। মেয়েকে এক পলক যুবরাজের দিকে তাকিয়ে বলে, আমাকে বিয়ে করলেন কেন? খালামণি পালিয়েছে তাই প্রতিশোধ নিতে? রাজ তাকায় মেহেকের দিকে, দুদিকে মাথা নেড়ে বলে, তোমায় আদর করবো বলে শোনা। মেহেক চেতে যায়, আঙুল তুলে বলে, একদম বাজে কথা বলবে না, মুখ দিয়ে বাজে কথা বের করে মুখ ভেঙে দিব। মেহেকের কথায় রাজ ঠোঁট মেলে হাসে। মেহেকের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, হাইটে তো আমার হাঁটুর সমান, তুমি কিনা আমার মুখ ভাঙবে, নাগাল পাবে তো, নাকি মই এনে দিব? রাজের খোঁচা মারা কথা বেশ ভালোভাবে বুঝতে পারে মেহেক। আশেপাশে তাকিয়ে চলে যায় সোজা ব্যালকনিতে। একটি চেয়ার নিয়ে এসে রাজের সামনে রেখে সেটার উপর উঠিয়ে বলে, হ্যাঁ বলুন, কি বলেছিলেন? রাজ এবার ঘাড় বাঁকা করে তাকায় মেহেকের দিকে। একটা শয়তানি হাসি দিয়ে সাথে সাথে কোমর ধরে টান মারে মেহেককে নিজের সাথে মিশিয়ে নেয়। আচমকা টানে মেহেকের টাল সামলাতে না পারে রাজের উপরে পড়ে। মেহেক বিরক্তি হয়ে সঙ্গে সঙ্গে দূরে চলে আসতে নিলেও রাজ ছাড়ে না। রাজ মেহেকের কামড় আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি বউ, বিয়ে করছি ভাই, কোলে নিয়ে রোমান্স করতে হবে, দেখা যায়। রাজের কথায় রেগে যায় মেহেক, তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কে বলেছিল বিয়ে করতে আমায়? হ্যাঁ, আমি বলেছিলাম? জোর করে বিয়ে করে আনছেন। আর ছাড়ুন আমায়, একদম কাছে আসবেন না, ঘৃণা লাগছে আপনাকে। মেহেকের কথায় ছাড়ে না রাজ, বরং আরও শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে নেয় আরও। কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে শুধু দূর থেকে দেখার জন্য বিয়ে করিনি, তোমার শরীরের প্রতিটি জায়গায় প্রতিটি রাতে ছোঁয়া বসাতে বিয়ে করছি। সো রেডি থেকো। এই বলে মেহুকে নিয়ে ফেলে বিছানায়। মেহু আবার ভয় পাচ্ছে রাজকে। রাজ তার দিকে এগিয়েতে সে পিছিয়ে যায়। রাজ বাঁকা হেসে বলে, ও কামন মেহু বেবি, এত দূরে গেলে হয় নাকি? এই বলে পা ধরে টেনে মেরে নিজের কাছে নিয়ে আসে। মেহু অনুরোধ সুরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। রাজ মেহুর ঠোঁটে আঙুল ধরে চুপ করিয়ে দেয়। মেহুর কানের কাছে মুখ নিয়ে হিসিক বলে, রোমাঞ্চের সময় কোনো বাধা নেই। এই বলে মেহুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজ। তার পাশে শুয়ে অর্ধেক ভর ছাড়ে মেহুর উপর। নিজের মুখটা আস্তে আস্তে যায় গলার কাছে। গলা থেকে ঠোঁটের মাঝে শুধু 1 ইঞ্চি উপরে। এদিকে ভয়ে মেহু চোখ বন্ধ করে ফেলছে। রাজ এতটুকুর পর আর এগিয়ে যায় না। এক পলক মেহুর মুখের দিকে তাকায়। মেহুকে এভাবে ভয় পেতে দেখে বাঁকা হাসে। মেহু পাশে শুয়ে পড়ে সে। বেবি, তুমি আমাকে এতটা নিচু ভাবো? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে রোমান্স করব তোমার সাথে, ভাবলে কি করে? রাজের কথায় মেহু চোখ মেরে তাকায়। যুবরাজ তার পাশে শুয়ে তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মেহু ঝটপট উঠে বসে। তার সাথে রাজও উঠে বসে। মেহেকের হাত ধরে বলে, এ হাত ধরছি, এ হাত এই জনমে আর ছাড়া পাবে না। রাজ উঠে দাঁড়ায়।
ফ্রেশ হবে বলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। মেহু তখনও বিছানায় বসা। সে ভেবে পাচ্ছে না স্বামী এমন কেন করলো। নিজে বলতে শুরু করলো, খালামণি কেন এমন করলো? তোমার জন্য আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। মেহেক উঠে দাঁড়ায়, নিজের পরনে গহনাগুলো খুলে দেয়। বাঁধা চুলগুলো খুলে দিতেই তা কোমর ছড়িয়ে হাঁটু অবধি গিয়ে পড়ে। মেহু এসে দাঁড়ায় ব্যালকনিতে। মৃদু বাতাস তার চুলগুলো উড়োচ্ছে, আর সে উড়াচ্ছে তার জীবনের হিসাব। বন্যা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। আয়নার সামনে বসে চুলগুলো বেনুনি করছে। পরনিটা টাইট নাইটি। আদিল এসে দাঁড়ায় তার পিছনে। বন্যা সেদিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? আদিল মাথা নাড়ায়, হাতে থাকা দুটো পাসপোর্ট বের করে বন্যার সামনে রাখে। বন্যা ভুরু কুঁচকে তাকায়। আদিল বিছানায় বসতে বসতে বলে, কালকে আমাদের ব্যাক করতে হবে। রাত 11টায় ফ্লাইট। ব্যাগগুলো গুছিয়ে নাও। আর মা বাবাকে আমি বলে দিয়েছি। আদিলের কথায় তপ্ত স্বাদ ছাড়ে। বিয়ে হয়েছে আর তার 5 মাস 15 দিন পর আদিলের সাথে পাড়ি জমাতে হবে ওই ইউকেতে। দেশে ফিরছে সবে 5 দিন হলো, আবার ফিরে যেতে হবে। বন্যা উঠে ব্যাগ বের করে কাপড় গোছাতে শুরু করে। আদিলও তাকে হেল্প করে। ব্যাগ গোছাতে গোছাতে বন্যা প্রশ্ন করে, রাজ ভাইয়া যাবে না? আদিল ব্যাগে চেন লাগিয়ে বলে, যাবে সে, তবে মেহেককে নিয়ে, তাই দেরি হবে। বন্যা আর কিছু না বলে ব্যাগ গুছানো শেষ করে শুয়ে পড়ে ঘুমাবে বলে। কিন্তু শান্তিটা তার বেশিক্ষণ থাকে না যখন আদিল এসে তাকে জড়িয়ে ধরে ঘুমায়। ওয়াশরুম থেকে বের হয়ে মেহুকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে রাজ ব্যালকনির দিকে এগিয়ে যেতেই দেখতে পায় কেশবতী নারী দাঁড়িয়ে আছে। সে এই প্রথম সে মেহুর চুল দেখছে। বিয়ের আগে দুবার দেখা হলেও চুল বাঁধা অবস্থায় ছিল। চুল দেখে আপনা আপনি বলে উঠল, মাশা আল্লাহ। রাজের কণ্ঠ। হুঁশ ফিরে মেহু পিছনে ফিরতে দেখতে পায় রাজ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। রাজের চেহারা মাশা আল্লাহ সুন্দর, চোখের মণিগুলো হালকা নীল। নিঃসন্দেহে সে সুদর্শন পুরুষ, কিন্তু এই পুরুষের কাজগুলো সুদর্শন নয় বলে মেহেক জানে। রাজ নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে পিছনে টেনে বলে, সারা রাত কি এখানে পার করবে নাকি ঘুমাতে হবে? মেহেক গলায় তেজ সঞ্চয় করে বলে, আপনার সাথে একই বিছানা থাকার চেয়ে সারা রাত এখানে বসে কাটিয়ে দেওয়া শ্রেয় বলে মনে করি আমি। মেহেকের কথায় রাজ ঠোঁট মেলে হেসে বলে, অ্যাজ ইউ উইশ বেবি। এইটুকু বলে রাজ 2 সেকেন্ড সময় নেয় না। ব্যালকনির দরজা লক করে দেয়। জানলা দিয়ে মেয়েকে তাকিয়ে বলে, গুড নাইট বেবি, হ্যাভ এ সুইট ড্রিম। রাজ সোজা চলে যায় রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ে। এদিকে ব্যালকনিতে একা হয়ে যায় মেঘ। সারা রাত ভালো করে কাটলো। শেষ রাতে প্রচণ্ড শীতে জ্বর এসে যায় মেহেকের। ঘুম থেকে চোখ মেলতে মনে পড়ে মেহেকের কথা। ছুটে আসে ব্যালকনিতে। মেঘ তখনও জ্বরে কাঁপছে। রাত জলদি কোলে তুলে নেয় মেহেককে। বিছানায় শুয়ে দিয়ে কম্বল জড়িয়ে দিয়ে হাতটা নিয়ে নিজের হাতের মাঝে ঘষতে ঘষতে বলে, প্লিজ বেবি, চোখ খুলো। আমি এটা চাইনি, চোখ খুলো। মেঘের হুঁশ নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে রাত জলদি গিয়ে ডেকে আনে রুনাকে। রুনা আর আতিফ হোসেন রুমে আসে। রুনা কপালে হাত দিতে দেখতে পায় জ্বর প্রচুর। রুনা আতিফ হোসেনের দিকে তাকিয়ে বলে, ডাক্তারের কাছে ফোন দাও, মেয়েটার গা পুড়ে যাচ্ছে। আতিফ হোসেন মাথা নেড়ে ফোন দেয় ডাক্তারকে। রুনা একটা রুমাল ভিজিয়ে এনে জলপট্টি দিতে দিতে রাজকে বলে, ওর জ্বর এলো কী করে? রাজ আমতা আমতা বলে, সারা রাত ব্যালকনি ছিল। রাজের কথায় রুনা যেন বেশ বিরক্ত হয়। রাজের উপর চোটে বলতে শুরু করলে, একে তো মেয়েটাকে জোর করে বিয়ে করছিস, এখন মারতে চাইছিস? তোর মনে কি একটু মায়া দয়া নেই? রাজ কোনো উত্তর দেয় না। সেও তো বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। চারিদিকে পরিবেশ জমজমাট। আয়োজন সেই আগের মতোই হচ্ছে তাদের। আজকে মেহেক আর রাজের রিসেপশন, যদিও বা রিসেপশন হওয়ার কথা ছিল রাজা স্বামীর। যাক, বন্যা এসে মেহুকে সাজিয়ে দিয়েছে। মেহু চুপটি করে বসে আছে বন্যার সামনে। মেহুর জ্বরটা কমেছে এখন, তবে শরীরটা দুর্বল, তাই হালকা সাজিয়ে দিচ্ছে যেন খারাপ না লাগে। সাজানোর মাঝে রাজ আসে রুমে। বন্যা বিছানায় বসতে বসতে বন্যার উদ্দেশ্যে বলে, আমার বউকে সাজিয়ে দিও সুন্দর করে, পেতনি বানিও না ভাবি। বন্যা এক পলক তাকায় রাজের দিকে। মেহু বিরক্ত নিয়ে তাকায়। এই লোকটাকে তার একদম সহ্য হয় না। এই বিরক্তিকর মুহূর্ত এসে মজা নিচ্ছে। বন্যা মেহুর চোখে কাজল দিতে দিতে বলে, আমার সাজ পছন্দ না হলে তুমি এসে সাজিয়ে দাও না নিজ হাতে, তাহলেই তো ভালো হয়। রাজ নখ কামড়ে বলে, আমি তো রাজি, কিন্তু আমার বউ রাজি না। এবার মেহু মুখ খুলে বিরক্ত নিয়ে তাকায় রাজের দিকে। এরপর বন্যার দিকে তাকিয়ে বলে, ভাবি, অতিরিক্ত মানুষকে যেতে বলেন এখান থেকে। মেহুর মুখে নিজেকে অতিরিক্ত মানুষ সম্বোধন শুনে মুখটা এতটুকু হয়ে যায়। বন্যা মুখ টিপে হাসে। রাজ বিছানায় গা এলিয়ে মনে মনে বলে, রাত হোক, তোমাকে বোঝাবো বেবিকে আসলে অতিরিক্ত মানুষ। মেহু আর রাজ পাশাপাশি বসে আছে। সবাই এসে নতুন বউকে দেখে যাচ্ছে আর গিফট দিচ্ছে। তখনই মেহুর বাড়ির লোক আসে। মেহুর বাবা সজীব হাসান, মেহুর মা মনিরা, মেহুর নানু আসমা আর নানা শরীফুল শেখ। মেহেকের পুরো নাম হলো ফারজানা হাসান মেহেক।
নানা নানুকে দেখে মুখ কালো করে ফেলে মেঘ। মেহুর মুখে কালো কারণ বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু হয়ে যায় শরীফুল শেখ। মেহু সামনে এসে মাথা নত করে বলে, কেমন আছো দিদিভাই? মেহু উত্তর দেয় না। রাজ মেহুর দিকে তাকিয়ে শরীফুল শেখের প্রশ্নের উত্তর দেয়, না না, চিন্তা করবেন না, আপনার নাতনি ভালো হয়েছে, তাই না বেবি? শেষের কথাটা মেহুকে হালকা ধাক্কা দিয়ে বলে। মেহু বিরক্ত হয় বেশ। লোকটি সত্যি অসহ্যকর, গায়ে পড়া টাইপের। এদিকে রাজের মুখে নানা ডাক শুনে কাশি উঠে যায় শরীফুল শেখের। শ্বশুর হতে গিয়ে নানা শ্বশুর হয়ে যাওয়ার বেদনা তিনি বেশ বুঝতে পারছেন। শরীফুল শেখ মাথা নেড়ে সরে যায় সেখান থেকে। রাজ বেশ মজা পায় শরীফুল শেখের এমন থমথমে মুখ দেখে। সে এবার সজীব হাসানের দিকে এগিয়ে এসে বলেন, বাবা কেমন আছেন? সজীব হাসান সবে জুসটা মুখে দিয়েছিল, সব মুখটা থেকে বের হয়ে আসে। ভীষণ অস্বস্তিতে পড়ে যান তিনি। এলোমেলো দৃষ্টিতে মেঝেতে তাকে বলে, ভালো। রাজ ঠোঁট মেলে সে স্থান ত্যাগ করেন। একটু আড়ালে গিয়ে নিজের ফোনটা বের করে কল দেয় কাকে যেন। দুবার রিং হতে রিসিভ হয়। অপর পাশ থেকে শান্ত ভয়েসে কেউ বলে, স্যার কখন ছাড়তে হবে? রাজ মেহুর দিকে তাকিয়ে বলে, পাসপোর্ট অ্যাপ্লাই করে ফেলেছি, 2 দিনের ভিতরে হাতে চলে আসবে। ফ্লাইটও খুব শিগগিরই। তোকে ফোন করে জানাচ্ছি কখন ছাড়তে হবে। ওই পাশের লোকটা মাথা নেড়ে বলে, জি স্যার। লাস্ট কলটা কেটে পিছনে ঘুরতে বন্যাকে দেখে চমকে যায়। বন্যা রাজের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, কী প্ল্যান করছো মনে মনে? রাজ উত্তর দেয় না। পাশ কেটে আসতে নিবে তখনই বন্যা আবার বলে উঠলে, মেঘের কাছে কি সব সত্যি বলে দিব? রাজ এবার ঘুরে তাকায়। মুখের ভঙ্গিমা করে শক্ত। রাজের কখনোই এই জিনিসটা পছন্দ না যে তার পার্সোনাল বিষয়ে নাক গলক। তবুও বন্যা তার ভাবি হয়, মুখে জোর করে হাসি এনে বলে, ভাবি হও তো ভাবির মতো থাকো, আমার পার্সোনাল বিষয়ে বাম হাত ঢুকিও না। যদি ঢোকানোর চেষ্টা করো তাহলে ভুলে যাব তুমি আমার ভাইয়ের বউ। রাজের হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মেরে চলে যায়। এদিকে আদিল লক্ষ্য করে বন্যার কাছে ছুটে আসে। ভুরু কুচকে জিজ্ঞাসা করে, কী হয়েছে, এভাবে রাগলো কেন রাজ? বন্যা তপ্ত স্বাদ ছেড়ে বলে, আপনার ভাই আবার কোনো অকাজ ঘটিয়ে মেয়েকের জন্য সেটাই বলাতে রেগে গেছে। আদিলের বুক চিরে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। এই প্রথম থেকে তার বউ আর ভাইয়ের মাঝে সম্পর্ক তেমন ভালো না। একদিন তারা ভালোভাবে থাকলে 2 দিন তারা ঝগড়া করে। সে চলে আসে সেখান থেকে। বন্যা চুপ থাকে, কারণ আজকেও চলে যাবে, তাই ঝামেলা বাঁধাতে চায় না। রিসেপশনের শেষে মেহেকের মা বাবা তাদের বাড়ি চলে যায়। রাত বাজে 7টা। এদিকে বন্যা আর আদিলও রেডি হয়ে যায়। তাদের ফ্লাইট 11টায়, এয়ারপোর্টে যেতে তাদের সময় লাগবে। বের হতে হতে তাদের বেজে যায় 8টা। রাজ তখন তাদের এগিয়ে দিতে যায়। যেহেতু মেহু অসুস্থ, এখনও জ্বরটা বেড়েছে তার, আর সারাদিনে ধকলে সেও ক্লান্ত, তাই সে আর যায়নি। শুধু তার বাবা মা আর তার ছোটো বোন রিত গিয়েছে। রিতের বয়স মেহুর বয়সী। রাজ নিজের রুমে এসে দেখতে পায় কম্বল জড়িয়ে কাচুমুচু হয়ে শুয়ে আছে মেহু। ভুরু কুচকে এগোয় সে দিকে। কপালে হাত দেখতেই পায় জ্বর আগের তুলনায় আরও বেশি উঠেছে। রাজ থার্মোমিটার এনে মেয়েকে জ্বর মাপতে অপরাধবোধ কাজ করতে তার। মেয়েটার জ্বর আগের তুলনায় বেড়েছে, 104-এর এসে গেছে। রাজ নিজেকে বলতে শুরু করলো, যুবরাজ, হাউ কুড ইউ বি সো কেয়ারলেস? বলে নিজের চুল নিজেই কামচি ধরছে। মেহুর জ্বরটা দুপুর থেকে বেড়েছে, কিন্তু অনুষ্ঠানের মাঝে সে এগুলো বলে নষ্ট করতে চায়নি, তাই বলেনি, যার ফলে এখন জ্বরটা এই পর্যায়ে চলে যাবে। রাত জলদি কম্বলের ভিতরে ঢুকে মেহুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাতে হাত ঘষতে শুরু করে। নিজে নিজে বলতে থাকে, কিচ্ছু হবে না বেবি। এই বলে নিজের সাথে আরও শক্ত করে ধরে জড়িয়ে। মেহুর সেদিকেও হুঁশ নেই। জ্বরের তাপে সেজন্য গুটিয়ে নিচ্ছে নিজেকে রাজের বুকে, যেন সে না পারে রাজের বুকের ভিতরে ঢুকে পড়তে। রাত তখন বাজে 3টে। মেহুর শরীর ঘামছে, জ্বরটা কমছে, তাই জ্বর কমার সাথে সাথে গরমও লাগছে। উঠে নিজের উপর থেকে কম্বল সরাতে যাবে, তখনই সে নিজেকে আবিষ্কার করে রাজের বুকে। সাথে সাথে ছিটকে দূরে সরে আসে রাজের থেকে। আচমকা এইভাবে চলে যাওয়াতে রাজের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে ওঠে ঘুম থেকে। মেহুকে বসে থাকতে দেখে বলে, কী হয়েছে সোনা, খারাপ লাগছে বেশি? জ্বর কমছে? রাজ মেহুর কপালে হাত দিতে যাবে, তখনই মেহু রাজের হাত ধরে বলে, আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার, আর আপনি কিনা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মেয়েও বিছানা থেকে উঠতে নিবে, তখনই খপ করে রাজ হাত ধরে ফেলে। 32 বছর বয়সী পুরুষের সাথে এই 18 বছর বয়সী মেয়ের কিনা মেজাজ দেখায়। রাজ শান্ত গলায় জিজ্ঞাসা করে, জাহান্নাম যাচ্ছি, আপনার সাথে থাকার চেয়ে ওইখানে থাকা আরও বেশি ভালো। রাজ এবার খেপে যায়। মেহুর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে গালে হাত চেপে বলে, দিব এক থাপ্পড়। এসব আজে বাজে কথা হাওয়ায় উড়ে যাবে। এখানে শুয়ে চুপচাপ ঘুমাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। রাজের কথায় বিরক্ত হলে মেহু কথা বাড়ায় না, শুয়ে পড়ে। এদিকে জ্বর কমলো
শরীর দুর্বল লাগছে তার অনেক, তাই চুপটি করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভাঙে রাজের। বিরক্ত হয়ে চোখ মেলে সে ফোনের দিকে তাকিয়ে আবির নামটা দেখতে কপাল কুঁচকে সে ফোন রিসিভ করে কানে ধরতে অপর পাশ থেকে আবিরের কথা শুনে কাপল আগের তুলনায় আরও কুঁচকে যায়। গম্ভীর স্বরে বলে, আসছি আমি, তুই দেখে রাখ। ফোন কেটে রাজ উঠতে নিতে বাধা অনুভব করে সেদিকে তাকাতে দেখে তার এক হাত জড়িয়ে ধরে শুয়ে আছে রাজ। মেহুর মুখের দিকে তাকে হাসে। মেহুর উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। নিজের হাত আস্তে করে ছাড়িয়ে নিয়ে দাঁড়ায় সে। কভার থেকে একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে যায়। চোখ পিটপিট করে তাকাতে নিজে আবারও সেই আগের জায়গায় হাত পা বাঁধা অবস্থায় পায় সামিয়া। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়েছে। কত কষ্ট করে পালিয়ে গিয়েও লাভ কী হলো? নিজেকে বাঁচাতেই পারল না তো। দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই দেখতে পায় রাজ আসছে। সামিয়া মুখে হাসি ফুটে রাজকে দেখে অনেকটা আশা নিয়ে বলে, যুবরাজ আপনি এসেছেন? আমাকে যে বলেছিলেন গার্ডেনে আসতে বউরূপে দেখতে চান আগে, তখন আমি এসেছিলাম, কিন্তু আপনি আসার আগে এরা আমাকে এখানে নিয়ে আসেন। আপনি ভুল বুঝবেন না আমায়। রাজ তপ্ত শ্বাস ছাড়ে। সে জানে সে অন্যায় করেছে স্বামীর প্রতি, কিন্তু সে কি করবে? তখন সম্ভব ছিল না স্বামীর সাথে বিয়ে ভেঙে মেহেককে বিয়ে করার। স্বামী আবারও বলে, কী হলো যুবরাজ, উত্তর দিচ্ছেন না যে? রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মিস সামিয়া, কিডন্যাপটা আমিই করিয়েছিলাম আপনাকে। স্বামীর চোখ ছোট হয়ে যায়। রাজের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, মানে? রাজ আবারও দম নিয়ে বলতে শুরু করে, আসলে আমার মেহুকে পছন্দ, কিন্তু আপনার সাথে বিয়ে ভেঙে মেহুকে বিয়ে করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে আপনাকে কিডন্যাপ করে এই নাটক সাজিয়ে মেহুকে বিয়ে করতে হয়েছে। রাজের বলা বাগরুদ্ধ স্বামীয়ে ঘৃণিত করে বলে, এতটা নিজ আপনি? আমি সবাইকে বলে দিব আপনার এই কাণ্ডের কথা। রাজ ভেবেছিল স্বামীর কাছে ক্ষমা চাইবে, কিন্তু এখন তো মনে হচ্ছে এই মেয়েকে এভাবে ছেড়ে দিলে সে মেহুকে তার কাছ থেকে দূরে করে দিবে। রাজ নিজের চুলগুলো পিছনে ঠেলে বলে, খালা শাশুড়ি, কথা শুনলেন না, এবার পস্তান। আবির, এদিকে আয়। রাজ আবিরকে ডাকতে শুরু করে। আবির বাইরে দাঁড়িয়েছিল। রাজের ডাকে ভিতরে ছুটে আসে। আবির ডাকতে রাজ চেয়ারে আরাম করে বসে বলে, কাজী ডাক, আজকে তোর বিয়ে। আবির ভ্যাবাচ্যাকা খায়। তার বিয়ে মানে? কার সাথে বিয়ে? কে সেই পাত্রী? আবির আমতা আমতা করে, স্যার কার সাথে বিয়ে? রাজবার ঘাড় বাঁকা করে তাকায় আবিরের দিকে। বাঁকা হেসে বলে, তোর বিয়ে সামিয়া আন্টির সাথে। আবির এক পলক স্বামীর দিকে তাকিয়ে বাহিরে চলে যায়। তার মনে মনে বলতে শুরু করে, কি কপাল আমার, নিজের বিয়ে কাজে নিজেই ডাকতে যাচ্ছি। এদিকে বারবার রাজের মুখে আন্টি ডাক শুনে বিষম খাচ্ছে। যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছে সে কিনে তাকে আন্টি ডাকছে। ঘুম থেকে ওঠার পর কোথাও রাজকে দেখতে পায় না মেহু। এতে সে ভীষণ খুশি। একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বলে, যাক, ঝামেলাটা আশেপাশে নেই। মেহু কম্বল সরিয়ে উঠে বসে। ওয়াশরুমে গিয়ে একদম শাওয়ার নিয়ে বের হয়ে এসে চুল মুছতে মুছতে বাহিরে হতে দেখে ডিভাইনে বসে আছে রাজ। ঘড়ির কাঁটা তাকিয়ে দেখে 12টা বাজে। রাজকে দেখে মনে হচ্ছে সে ফিরছে সবে। যাক, মেহু সেদিকে পাত্তা না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। রাজ রুমে ফিরে ডিভাইনে গা হেলিয়ে বসতে মেহু ওয়াশরুম থেকে বেরিয়ে হয়। রাজ মেহুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, খেয়েছো? মেহু মাথা না বলে, যার অর্থ সে খায়নি। রাজ তপ্ত চারছাড়ে, একটা মানুষ বাড়িতে না খেয়ে আর বাড়ির কারো হুঁশ নেই। রাজ এক পলক মেহুর দিকে তাকিয়ে বলে, বসো, খাবার আনছি। বলে উঠে নিবে রাজ, তখনই মেহু বলে ওঠে, প্লিজ আনবেন না কিছু, খেতে পারবো না, মুখ তেতো হয়ে গেছে, সামান্য পানিটাও তেতো লাগছে মুখে। এই বলে মেহু গিয়ে বসে পড়ে বিছানায়। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। জ্বর নেই, তবে দুর্বল হয়ে গেছে শরীর। রাজ ক্ষিপ্ত স্বরে বলে, চুপচাপ খেয়ে নিবে, এরপর মেডিসিন নিতে হবে। এই বলে রাজ মেহুর কোনো কথা না শুনে চলে যায় খাবার আনতে। লন্ডন শহরে সিসউইক অঞ্চলে ছোট্ট একটা বাড়িতে থাকে বন্যা আর আদিল। বাড়িটা দোতলা আর রুম দুটো। এক রুমে বন্যা আর আদিল থাকে, অন্য রুমে মেহমান আসলে থাকে। তার পাশে বাড়িটাই আবার রাজের। দুই ভাই পাশাপাশি আলাদা বাড়ি থাকে। তার প্রধান কারণ হলো বন্যার সাথে রাজের বনিবনা না হওয়া। 11 ঘন্টার ভ্রমণে বন্যা আর আদিল দুজনে ভীষণ ক্লান্ত। বন্যা এসে গা এলিয়ে দেয় বিছানায়। তার পাশে আদিল শুয়ে পড়ে। শরীরে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে তাদের দুপুর 2টেই। বন্যা উঠে ফ্রেশ হয়ে চলে যায় কিচেনে দুপুরের জন্য কিছু রান্না করবে বলে। বাড়ির রান্না করার জন্য শুধু পায়েসে ছিল। আর কিছু না থাকায় বন্যা পায়েস রান্না করে নেয়। আদিলও ঘুম থেকে উঠে ডিভাইনে বসে পিছনে মাথা হেলিয়ে রেখে চোখ বন্ধ করে আছে। মর্না কিচেন থেকে বের হয়ে আদিলকে দেখে বলে, যান, ফ্রেশ হয়ে আসুন, কিছু খাবেন। আদিল মাথা নেড়ে চলে যায় ফ্রেশ হতে। তারও খিদে পেয়েছে ভীষণ, তাই কথা না বাড়িয়ে
ফ্রেশ হতে চলে যায়। স্বামীকে আবির নিজের বাড়ি আসে। আবিরের আপন বলতে কেউ নেই, সে একাই বড় হয়েছে, তাই ফ্ল্যাটে সে একাই থাকে। স্বামী নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়েছে আবিরের ফ্ল্যাটের সামনে। আবির গেছে কিছু আনতে। একটা প্লেটে করে আবির মিষ্টি নিয়ে আসে। স্বামীর মুখের সামনে ধরে বলে, আমার কেউ নেই, তাই বলে কি বরণ হবে না? আমি করব বউকে বরণ। স্বামীও উত্তর দেয় না। তার তো শুধু কিছুক্ষণ আগের মুহূর্তগুলো মনে পড়ছে। বিয়ে করতে রাজি না হতে রাজ গুলি অবধি চালাতে চেয়েছিল তার উপর। স্বামী নিজেকে নিজে প্রশ্ন করে, কি কমতি ছিল আমার মাঝে? মেহুর কাছে কি আছে যা আমার কাছে নেই? এসব ভাবনার মাঝে আবার নিজেকে শাসিয়ে বলে, ছি স্বামী, নিজের ভাগ্নিকে হিংসে করছিস? স্বামী আর ভাবে না। আবির থেকে মিষ্টিটা মুখে তুলে নেয়। আবির মুচকি হেসে হাত ধরে স্বামীকে নিজের ফ্ল্যাটে প্রবেশ করে। স্বামীর চোখ বুলিয়ে ফ্ল্যাটটা দেখে। 2 রুমের ফ্ল্যাটে, রুমের সাথে ওয়াশরুম আর রান্নাঘর, সব কিছু বেশ পরিপাটি। স্বামীকে এভাবে চারিদিক দেখতে এসে স্বামীর কানের কাছে এসে হিসিস করে বলে, কি ফ্ল্যাট পছন্দ হয়েছে? আবিরের কথা স্বামী তাকায় তার দিকে, কিন্তু উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমাকে বাড়ি নিয়ে যাবেন প্লিজ? গলার আওয়াজে প্রকাশ পেয়েছে ভীষণ অসহায়ত্ব আর ক্লান্তি। আবিরের খারাপ লাগে, কিন্তু সে রাজের অনুমতি ছাড়া এটা করতে পারবে না। 2 দিন কেটে গেছে দেখতে দেখতে। মেহুর জ্বরটা অনেকটা কমেছে, তবে কাশিটা রয়ে গেছে। এর মাঝে পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেছে। মেহুকে আজকে রাতে ফ্লাইটে রওনা দিবে তারা লন্ডনের শহরের উদ্দেশ্যে। তপ্ত শ্বাস বেরিয়ে এসে মেহুর ভেজা চুলে দাঁড়িয়ে আছে বেলকনিতে। সবাই গোসল করে এসে দাঁড়িয়েছে। রাজ বাইরে গেছে কোনো একটা কাজে। রুমে আপাতত মেহু একাই আছে। বেলকনি থেকে দরজা খুলে কাউকে ভিতরে ঢোকার শব্দ শুনতে পায়। মেহু উকি দিয়ে তাকিয়ে দেখে হৃদ এসেছে। এই 2 দিন মেয়েটার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মেহু ব্যালকনি থেকে রুমে আসে। হৃদ মেহুকে দেখে বলে, কি করছো? মেহু মুখে হাসি এনে বলে, এই তো বসেছিলাম ব্যালকনিতে, তুমি বসো। মেহুর কথায় বিছানায় গিয়ে পা তুলে বসে হৃদ। হাতে থাকা দুটো পাস্তার বাটির মধ্যে একটা মেহুর দিকে এগিয়ে বলে, আজকে তো চলেই যাবে, তোমার এটাই লাস্ট আড্ডা আমাদের, তাই তোমার জন্য পাস্তা বানিয়ে আনলাম মেহু। মেহু মুচকে এসে বাটিটা নিয়ে হৃদের পাশে বসে। হৃদ মেয়েটা ভীষণ মিশুক, এই কারণে হৃদকে মেহুর ভালো লাগে বেশি। তাদের আড্ডার মাঝে রাজ ঢুকে যায়। রাজকে দেখে হৃদ বাহানা বানিয়ে বেরিয়ে যায়। এটা বলে রাজ ভুরু চুলকে বলে, দেখলে বেবি, আমার বোন বুঝে যে বউর সাথে আমি প্রাইভেট সময় কাটাতে এসেছি, কিন্তু তুমি বুঝলে না, শুধু এটাই আমার কষ্ট। রাজের এই ওভার অ্যাক্টিংয়ে বিরক্ত হয় মেহু। এই লোকটা এত অসহ্য কেন লাগে তাই বুঝতে পারে না সে। রাজের দিকে তাকিয়ে বিরক্ত মাখে মুখে বলে, এসব ফালতু কথা ছাড়া যদি আর কোনো কথা থাকে তাহলে বলুন। রাজ এগিয়ে আসে মেহুর দিকে, মেহুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, তোমাকে দেখলেই আমি কন্ট্রোল হারিয়ে ফেলি নিজের উপর থেকে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? মেহু আবারও বিরক্ত হয়। একটা মানুষ এত ফালতু কথা কী করে বলে ভেবে পায় না। মেহু কপাল কুঁচকে মুখ গোমড়া করে বলে, ফালতু? রাজ মেহুকে আরও নিজের সাথে চেপে ধরে নিচু হয়ে মুখটা মেহুর মুখের কাছে নিয়ে এসে বলে, তোমার জন্যই ফালতু ভাবি। আমি ফালতু হতে চাই শুধু তোমার শরীরে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমার আদর ছোঁয়ানোর জন্য। এই বলে মেহুর ঠোঁট নিজের ঠোঁট ছুঁয়ে সোজা হয়ে দাঁড়ায়। রাজের এটুকু ছোঁয়া যেন মেহুর বুকে কারেন্ট বয়ে যায়। শরীরে কাঁটা দিয়ে ওঠে। রাজ মেহুকে ছেড়ে ততক্ষণে দূরে গিয়ে দাঁড়ায়। স্বামী একা একা বসেছিল রুমে। কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া, কারণ সব রান্না আবির করে রেখে যায়। এই 2 দিন তার রান্নাঘরের কাছে যেতেও হয়নি। যদিও সে আবিরকে মেনে নেয়নি স্বামী হিসেবে, তবু আবির এই 2 দিনে প্রচুর যত্ন নিয়েছে। স্বামীয়া এভাবে বসে থাকা ভালো লাগছে না, তাই কাবার্ড খুলে পুরো কাবার্ডে জামা কাপড় সব এলোমেলো করে সেগুলো গোছাতে শুরু করে। অল্প কিছু জামা কাপড় গোছানোর পর বাসার কলিং বেল বেজে ওঠে। দরজার দিকে তাকায়, কে এসেছে? এখনও তো আবির আসার সময় না, আবির তো রাত 8টা বাজে আসতে আসতে। স্বামীয়া এগুলো ভাবতে দরজার কাছে গিয়ে দরজা খুলতে সামনে আবিরকে দাঁড়ানো দেখতে পায়। স্বামীয়া একটু অবাক হয়। এমন সময় আবিরকে দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন বাজে 12টা দুপুর। স্বামীকে দেখে আবির মিষ্টি হেসে ভিতরে ঢুকে, কিন্তু বেডরুমে যাবার পর চমকে ওঠে। মাথা তার চক্কর দিয়ে উঠে বেডরুমের দিকে তাকিয়ে। স্বামীর দিকে তাকিয়ে স্বামী আমতা আমতা করে বলে, কাজ পাচ্ছিলাম না তো কোনো, তাই। স্বামীর কথায় আরেকবার আবির রুমে চোখ বুলে। পুরো রুম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বামীর কাণ্ডে হু হু করে হেসে ওঠে আবির। স্বামীও বেশ লজ্জা পেয়ে যায়। আবির হাসি থামিয়ে বলে, আর কাজ করতে হবে না, যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। স্বামীও ভুরু কুচকে জিজ্ঞেস করে, কেন? আবির এবার স্বামীর দিকে তাকে স্লো হয়ে এসে বলে, তোমাদের বাসায় যাব। স্বামীর মনটা যেন আনন্দে নেচে ওঠে। মাথা নেড়ে নিজের একটা জামা নিয়ে চলে যায় ওয়াশরুমে। এগুলো আবির মুচকি হেসে সবগুলো জামা কাপড় গোছাতে শুরু করে। আবিরের স্বামী দাঁড়িয়ে আছে শরীফুল শেখের সামনে। শরীফুল শেখ বসে আছে চেয়ারে
আর সজীব হাসান তার পাশে। মুনিরা আর আসমা এক কোণে দাঁড়িয়ে। সবার মাঝে পিনপতন নীরবতা। সেই নীরবতা ভাঙে শরীফুল শেখের আওয়াজে। গম্ভীর গলায় প্রশ্ন করেন, ওই দিন পালিয়ে গিয়েছিলি কেন? স্বামী নীরব থাকে কিছুক্ষণ। আবির কিছু বলতে নিলে থামিয়ে নেয় হাতে স্বামীয়া। স্বামীয়া অনেকটা পেঁয়াজ রেখে বলে, সত্যি বললে বিশ্বাস করবে না কখনো, তাই বলছি ভালোবাসতাম ওনাকে, তাই পালিয়েছি। স্বামীয়া এমন উত্তরে সজীব হাসান বেশ বিরক্ত হন। কপাল কুঁচকে বলেন, তোর জন্য আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে। স্বামীয়া বলতে চাইল সত্যটা, কিন্তু সে সত্য বললে তার বাবা আবিরকে এখানেই মেরে দিবে। কিন্তু আবির তো কিছু করেনি, তার সাথে অন্যায় করেনি, তাকে যত্ন করে আগলে রেখেছে। তাই থামিয়ে কেঁদে উঠে শব্দ করে নিজের গলা স্বাভাবিক করার চেষ্টা করে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমায় ক্ষমা করে দাও তোমরা, প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। আমি মেহুর কাছে ক্ষমা চাইবো, তবু দূরে ঠেলে দিও না। সবার ভিতর থেকে তপ্তশ্বাস বেরিয়ে এসে। তাদের খুব আদরের মেয়ে স্বামীয়া, বিশেষ করে শরীফুল শেখের নয়নের মণি। কিন্তু স্বামীর এমন কাণ্ড তাকে মেনে নিতে পারছে না, ফেলে দিতেও পারছে না। শরীফুল শেখ বসার চেয়ার থেকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, থেকে যেতে ও তোমার কাজ মেনে নিতে পারছি না, কিন্তু তোমাকে ফেলতে পারবো না। এরপর সজীব হাসানের দিকে তাকিয়ে বলে, জামাই যাও, বাজার থেকে ভালো কিছু কিনে নিয়ে এসো। বাবার কথা স্বামীর মুখে হাসি ফুটে। বাবার রাগ নেই, তার প্রতি কোনো অভিমান নেই। রাজ ডিবাহিনী বসে ফোন ঘাটছিল আর মিহু রেডি হচ্ছিল। আজকে সে কলাপাতা রঙের শাড়ি পরছে। শাড়িটা অবশ্য রিচ চয়েস করে দিয়েছে, কিন্তু এর পিছনে রাজের হাত। রাজেই রিতকে বলেছিল মেহুকে এটা পড়তে। মেহু রাজের হাসি লক্ষ্য করে বলে, এভাবে গাধার মতো দাঁত ভাসিয়ে হাসছেন কেন? রাজ দাঁত ভাসিয়ে হেসে বলে, আমার দাঁত আমি ভাসিয়ে হাসবো নাকি ডুবিয়ে হাসবো সেটা আমার ব্যাপার, তোমার কি? মেহু বিরক্ত নিয়ে আবারও আয়নার দিকে তাকে নিজের চুল বেঁধে পিছনে ফিরতে রিং বেজে ওঠে তার ফোনে। ফোনটা হাতে নিয়ে দেখে মায়ের কল। মেহু কল রিসিভ করতে বলে, হ্যাঁ মা, কিছু বলবে? মেহুর কথা অপর থেকে স্বামীর কণ্ঠ ভেসে আসে। সে অস্থির করে বলে, মেহু, আমি তোমার খালামণি, তোমাকে আমার কিছু বলা আছে। কিন্তু মেয়েও শোনে না, সাথে সাথে কল কেটে দেয়। যেই মানুষটার জন্য তার জীবনে এই পরিণতি, সেই মানুষটার কথা সে শুনতে চায় না। মেহুকে এভাবে রেগে যেতে দেখে রাজ প্রশ্ন করে, কে কল করেছিল? মেহু উত্তর দেয় না, বরং তেরামি করে বলে, আপনাকে বলতে ইচ্ছুক নেই। মেহু আবারও ফোনের দিকে তাকায়। মায়ের ফোন দিয়ে কল দিয়েছে স্বামীয়া। তবে কি স্বামীও বাসায় ফিরছে? আর তাকে কি পরিবারের লোকেরা মেনে নিছে? কি করে পারলো এটা করতে তারা? সকাল ৮টা তারা এসে পৌঁছেছে তাদের লন্ডন শহরের ছোট্ট বাড়িতে। মেহু এসে ঢুকে পরে ওয়াশরুমে শাওয়ার নিবে বলে, আর রাজ এসে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়ে সে। মেহু শাওয়ার নিয়ে বের হয়ে দেখে রাজ ঘুমিয়ে মত্ত। মেহু দীর্ঘশ্বাস ছাড়ে নিজের ফোনটা হাতে নেয়। দেখতে পায় মা ফোন থেকে অনেকগুলো মেসেজ এসেছে। প্রথম মেসেজটা পড়ে যেখানে লেখা ছিল, মা, আমি তো আমার আমি তোমার খালামণি, তোমার খারাপ আমি কখনোই চাইবো না। তুমি হয়তো আমার সব মেসেজগুলো পড়বে, কিন্তু অনুরোধ রইল পড়ার জন্য। তোমার স্বামীর বিষয়ে জানতে পারবে। এতটুকু পরে কপাল কুঁচকে মেহু। পরের মেসেজগুলো পড়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের ফোনটা সজোরে ছুঁড়ে মারে রাজের মাথার দিকে। রাজের মাথার একটু ওপরে গিয়ে দেওয়াল লেগে ভেঙে যায়। রাজ তড়িঘড়ি শব্দে করে উঠে পড়ে। বোকা চোখে মেহুর দিকে তাকায়। মেহু চিৎকার করে বলে, কেন করলেন আপনি আমার সাথে এমন? রাজ মেহুর দিকে একবার পরখ করে তাকিয়ে বলে, কী করছি আমি? মেহু ভেঙে পড়ে। নিজে বসে দু হাতের মাথার চুল খামচে ধরে বলে, শিট, বাংলাদেশে থাকাকালীন কেন খালামণির কথা শুনলাম না? আপনি একটা জঘন্য লোক। রাজের বুকটা ধক করে উঠে। রাজ জলদি উঠে এসে মেহুকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, কী হয়েছে বেবি? মেহু সাথে সাথে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেহু তেতে উঠে বলে, একদম স্পর্শ করবেন না। আপনি একটা নিজ লোক, আমাকে আপনি ঠকিয়েছেন, আমার খালামণি ঠকেছেন। আপনি দুজনের সাথে অন্যায় করছেন। রাজ মেহুকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসি তোমায়, কোনো পথ পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে বিয়ের দিন এমন কাণ্ড করে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। রাজ রেগে যায়। এটুকু বলে দেওয়ালে একটা ঘুষি মারে। রক্ত বের হয়ে যায় হাত দিয়ে। কিন্তু মেহুর মন গলে না। সে ঘৃণা ভরা চোখ নিয়ে তাকিয়েছে। রাজ এবার অসহায়, গলার আওয়াজ নরম করে বলে, আমায় ছেড়ে যেও না, তোমারে খালামণির পা ধরে ক্ষমা চাইব। আর আবির সত্যি অনেক ভালো ছেলে, তোমার খালামণিকে সুখী রাখবে। আমি জানি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু কি করব, আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। রাজের আকুতি মিনতি মেহুর রাগ তরতর করে বাড়িয়ে দিচ্ছে।
মেহু শক্ত হয়ে দাঁড়িয়ে বলে, আমার ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনতে রাজের মাথায় নিভে যাওয়া আগুনটা ধপ করে জ্বলে ওঠে। রাজ দাঁড়িয়ে মেহুকে নিজের সাথে মিশিয়ে নেয়, উপরে তুলে শক্ত করে চেপে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয় মেহুর ঠোঁটে। মেহু ছটপট করতে নিচে নামতে, কিন্তু রাজ ছাড়ার নাম নেই। মেহুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে খোপে। রাজ সাথে সাথে ছেড়ে দেয় মেহুকে। কিছুটা দূরে দাঁড়িয়ে বলে, কান খুলে শুনে রাখো তুমি, এই জন্মে কেন পরের জন্মে আমার হাত থেকে নিস্তার পাবে না। আমি বারবার তোমার পিছু নিব। মেহু অশ্রু ভেজা নয়নে তাকায় রাজের দিকে, নিজের চোখের পানি মুছে বলে, আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না, সারা জীবন ঘৃণাই সহ্য করে যেতে হবে। মেহু বেরিয়ে যায় রুম থেকে, অন্য রুমে গিয়ে বসে, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আবির আর স্বামীয়া অনেক আগে নিজেদের বাসায় ফিরে এসেছে। স্বামীয়া পাগল হয়েছিল ফিরবে বলে, তার আজ ফিরে এসেছে। একটু আগে রাজের কল আসে আবিরের উপরে। রাজ কিছু একটা বলে, এরপর থেকে আবির এনে স্বামীকে তার সামনে বসিয়ে রেখেছে, কিন্তু কিছু বলছে না। স্বামী বেশ বিরক্ত নিয়ে বলে, কিছু বলছেন না কেন? কি বলতে বসিয়ে রেখেছেন এভাবে? স্বামীর কথা তপ্ত স্বাদ ছাড়া আবির নিজের হাতের দিকে তাকিয়ে বলে, এমনটা কেন করলে? মেহুবাবুকে সব কেন বলে দিলে? আবিরের এমন প্রশ্নে তেতে উঠে স্বামীয়া। বলবো না মানে? তার সাথে এমন অন্যায় করার পর রাজকে ছেড়ে দিবে নাকি? তার ভাগ্নির সাথে রাজ অন্যায় করছে। আবিরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, চামচামি করতে এসেছেন আপনার বসের হয়েছে? যুবরাজ হাসানের পর্দা ফাঁস করে দেওয়ায় খুব কষ্ট হচ্ছে আপনার, অথচ যুবরাজ হাসান আমার সাথে, আমার ভাগ্নির সাথে যে অন্যায়টা করলো তার বেলা? আবির মাথা নিচু করে ফেলে, নরম সুরে বলে, ভুল বুঝলে তুমি আমায়। রাস্তার হয়ে কিছু বলতে আসিনি আমি। মেহুভাবি নিজেকে শেষ করে দিতে চেয়েছিল এগুলো শোনার পর, তাই বলতে এসেছিলাম। খুব কি প্রয়োজন ছিল এগুলো শোনানোর? যাক, তোমার ইচ্ছে। আবির চলে যায়। স্বামীর খারাপ লাগে আবির ওইভাবে বলে। মেহুর জন্য তার চিন্তা হচ্ছে। নিজের আত্মসম্মানের কথা বাদ দিয়ে ফোন দেয় যুবরাজ নামে সেভ করা নাম্বারে। ডক্টর ডেকে ব্যান্ডেজ করে দিয়েছে মেহুর হাতে। হাত তেমন গভীরভাবে কাটেনি, ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে ডাক্তার। ৩-৪ ঘন্টা ঘুমাবে মেহু। রাজ মেহুর পাশেই তার হাত ধরে বসেছিল, তখন ফোনটা বেজে উঠতে হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। রাজ রিসিভ করতে ওই পাশ থেকে স্বামী আর উদ্বিগ্ন গলা ভেসে আসে, মেহু ঠিক আছে তো? রাজ উত্তর দেয় না, চুপ থাকে। কিছুক্ষণ নীরবতার পর রাজ নরম গলা বলে, খুব কি প্রয়োজন ছিল মেহুকে বলার? তোমার বলার প্রয়োজন ছিল না, আমি জানতাম। ওকে, সাথে তোমার ফ্যামিলিকে। তবে একটু সময় নিয়ে। যাক, মেহু ভালো আছে। ঘুম থেকে উঠলে কল দিতে বলবে আপনায়, কথা বলে নিয়েন। আর হ্যাঁ, আবির ছেলেটা ভালো, যে সেহেতু বুঝেই থাকবেন। এটুকু বলে কল কেটে দেয় রাজ। মেহুর দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, ক্ষমা করে দাও বেবি, আমি তোমাকে ছাড়া নিজেকে জীবনে অন্য নারীকে মেনে নিতে পারতাম না। অন্য নারীর জীবন নষ্ট করা থেকে এই পথটা দ্বিগুণ ভালো মনে হচ্ছে। এতটুকু বলে কপালে চুমু মুখে দিয়ে আবারও বলতে শুরু করে, আবিরের সাথে স্বামীর বিয়ে দেওয়ার কারণ এক্সপ্লেন করতে পারবো না, যেটা তোমার কাছে অযৌক্তিক লাগবে। তবে এতটুকু বলতে পারি, স্বামীও খুব সব থেকে সুখী। রাজ উঠে চলে আসে সেখান থেকে। নিজের মাথার চুল বারবার মুষ্টিবদ্ধ করে আবারও এদিক ওদিক পায়চারি করতে শুরু করছে। নিজের মনে আজ অশান্তি বন্যা বইছে। মেহু তাকে আগের থেকে আগের থেকে বেশি ঘৃণা করছে। এর থেকে বড় শাস্তি ওর জন্য আর কী বা হতে পারে? আদিল আর বন্যা এসেছে রাজের বাড়িতে মেহুকে দেখতে। মেহু জন্য বন্যা তার পছন্দের খাবার ডিম ভুনা আর পাস্তা। মেহু এক পলক খাবারগুলোর দিকে তাকিয়ে হেসে বলে, এগুলো করার কী দরকার ছিল? বন্যা হালকা হেসে বলে, তুমি আমার বোনের মতো, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? এটুকু বলে বন্যা থামে, তারপর ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করে, হাত কেটেছো কেন? রাজ কি কিছু করেছে? বন্যার প্রশ্নে মেহু একটু চুপ থেকে বলে, তেমন কোনো বিষয় না আপু, হালকা রাগারাতিতে আমার জেদ লেগেছিল তাই। মেহু লুকিয়ে যায় পুরো কারণটা। বন্যা আবারও চুপ করে থাকে কিছুক্ষণ। মেহুর দিকে তাকে আবার শুধরলো, এই বিয়েটা মন থেকে মেনে নিতে পেরেছো? মেহু সে আগের ন্যায় স্বাভাবিক গলা বলে, মেনে না নিয়ে কী করবো বলুন? হাজার হোক বিয়েটা তো হয়েই গেছে, আমি না মানলেও তিনি আমার স্বামীই থাকবেন। এটুকু বলে দীর্ঘশ্বাস ছাড়ে। বন্যা আর কথা বাড়ায় না, মেহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে যায়। বাড়িতে তার কাজ আছে, এছাড়া আদিলও কাজে যাবে, তার জন্য তো নাস্তা রেডি করতে হবে। বন্যা বেরিয়ে যায় রুম থেকে। নিচে ডাইনিং রুমে এসে দেখে ডিভাইনে বসে দুই ভাই কথা বলছে। বন্যা তাদের দিকে এগিয়ে এসে বলে, চলুন, আপনার দেরি হচ্ছে। কথার বন্যার কথায় আদিল তার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। রাজের দিকে তাকিয়ে বলে, আসি, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে আসবনি। রাজ মাথা নাড়ায় উত্তরে। বন্যা আর আদিলকে বিদায় দেয় সেখান থেকে। রাজ উপরে, মেহু যেই রুমটা সেই রুমের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। তখন মেহু আর বন্যার সব কথা সে শুনছে। মেহু মেনে নেওয়ার নাটক করেছে
তাকে এটা সে ভালো করে বুঝতে পারছে এতটা বোকা নয় রাজ। আবির রাত থেকে আর কথা বলেনি স্বামীর সাথে। সে কেয়ার করেছে ঠিক আছে, কিন্তু মুখে কিছু বলার ছেঁড়া প্রয়োজন কথা ছাড়া। আবির সকালে স্বামী আর আগে সব রান্না করে ডিভাইনে বসে ফোন টিপছিল। তখনই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বসার রুমে এসে স্বামীয়া। স্বামীয়া দিকে এক পলক তাকিয়ে আবির আবারও ফোন ঘাঁটতে ঘাঁটতে বলে, টেবিলে খাবার রাখা, খেয়ে নিও। এই বলে আবির উঠে চলে আসতে নেয়, তখনই পিছন থেকে ডাকে স্বামীয়া। অনেকটা অসহায় গেলে বলে, কি হয়েছে আপনার, প্লিজ বলবেন? স্বামীয়া তাকায় আবিরের দিকে, তাচ্ছিল্যে হেসে বলে, কই কিছু না তো। স্বামীয়া বুঝতে পারে আবির গতকাল রাতের ঘটনা নিয়ে তার আপসেট। স্বামীয়া আবিরের হাত ধরে বলে, রাগ করে আছেন আপনি আমার কালকের কথাগুলো নিয়ে? আমি সরি অনেক, প্লিজ। স্বামীর কথায় আবির একটু হাসে, এরপর স্বামীর দিকে তাকিয়ে বলে, যার জন্য দুনিয়ায় বেঁচে আছি তার চামচা উপাধি পেতে আমার কোনো কষ্ট হয় না। স্বামীও বুঝতে পারে না রাজের জন্য বেঁচে আছে মানে কীভাবে। স্বামীও প্রশ্নগুলো করবে তার আগে আবির বলে উঠলে, তোমার সাথে রাজভাইকে অন্যায় করছে, হাজার সরি বললেও তোমার প্রতি করা অন্যায় কমবে না। কিন্তু তুমি যদি মেহু ভাবিকে কেড়ে নাও তাহলে কি তোমার জীবনে সব আগের মতো হয়ে যাবে? স্বামী উত্তর দেয় না। আবির তপ্তশ্বাস ছেড়ে বেরিয়ে আসে। স্বামী আবিরের যাওয়ার পানে তাকায়। সে ভাবছে আবির তার সাথে রেগে বেরিয়ে গেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আবির নিচ থেকে বেলুন নিয়ে ফিরে আসে। ঘরে ঢুকে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো কেটে আনো, ভাতের সাথে খাবো। স্বামীয়া কথা বাড়ায় না, চলে যায় রান্নাঘরে লেবু কেটে আনতে। মেহু বসে পাস্তা খাচ্ছিল, তখনই রুমে রাজ প্রবেশ করে। রাজকে দেখে না দেখার মতো ভান করে নিজের মতো খেতে থাকে। রাজ চেয়ার টেনে মেহুর পাশে বসে। মেহু আর চোখে একবার দেখে বলে, কি সমস্যা আপনার, আমার খাবারে নজর দিচ্ছেন কেন? রাজ হাসে, মেহুর দিকে কিছুটা ঢুকিয়ে বলে, আমার নজর তো তোমার খাবারের দিকে না ভেবে শুধু তোমার দিকেই নজর আমার। রাজের কথায় মুখ বাঁকায় মেহু, ঘাড় কাত করে মেহু তার দিকে তাকায়। আপনার মতো বেহায়া পুরুষ আমি আর একটাও দেখিনি। রাজ আবারও হাসে। মেহুর আর একটু কাছে এনে বলে, বেহায়ার কি দেখলে বেবি, তুমি তো তখন ভাবিকে বললে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল, তাহলে বউয়ের কাছে আসলে বেহায়া হয়ে যায় নাকি মানুষ? মেহু হাত দিয়ে ধাক্কা দিয়ে রাজকে দূরে সরে বলে, আজকে থেকে এমন জ্বালাবো আপনাকে যে আপনি বাধ্য হবেন আমাকে ডিভোর্স দিতে। রাজ নিজের বুকে থাকা মেহুর হাতটার দিকে তাকায়। তোমার জ্বালা সহ্য করতে আমি সারা জীবন রাজি। রাজের কথায় মেহু বিরক্ত হয়, মুখে প্রকাশ করে না। রাজকে পাত্তা না দিয়ে আগের মতো করে পাস্তা খেতে শুরু করে। তখন রাজ পাস্তার বাক্সটা মেহুর কাছ থেকে কেড়ে নিয়ে বলে, অনেক খেয়েছো, এটা আমার, বেশি খেলে পরে মোটা হয়ে যাবে। মেহু মুখ ফুলিয়ে উঠে চলে যায়। সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে পাস্তা খেতে থাকে রাজ। আসিফ হোসেনের সাথে হৃদ এসেছে অ্যাডমিশন টেস্ট দিতে। আজকে আবার মেডিকেল পরীক্ষা, মনে হয় সে ভীষণ ভয় পাচ্ছে। আল্লাহ জানে কি হয়। আসিফ হোসেন হলের সামনে এসে হৃদকে ছেড়ে দিয়ে চলে যায়। অনেকবার নিতে আসবেন তিনি। হৃদ ধীরে ধীরে নিজের কক্ষে প্রবেশ করে। তার ভীষণ নার্ভাস লাগছে, গলা শুকিয়ে আসছে বারবার। তখন তার পিছন থেকে একটা ছেলে বসা। এক্সকিউজ মি মিস। হৃদ ছেলেটা ফিরে তাকায় ছেলেটার দিকে। হৃদ বলে, কিছু বলবেন? ছেলেটা হাত বাড়িয়ে বলে, আমি নুহাস, তুমি? হৃদ আনইজি ফিল করে, কিন্তু নম্র তার কারণে হাত মেলায় নুহাসের সাথে আর বলে, ইয়েস আমি হৃদ। নুহাস মুখে হাসি এনে বলে, ও নাইস নেম, কিন্তু তোমাকে এত নার্ভাস লাগছে কেন? হৃদ নুহাসের দিকে তাকায়। ছেলেটা বলে, কি নার্ভাস লাগবে না, আজকে এক্সাম। হৃদ হালকা আওয়াজে বলে, এই এক্সামটা নিয়ে বেশি চিন্তিত। হৃদের কথা নুহাস হালকা এসে বলে, বোকা মেয়ে, এই সামান্য কারণে কেউ নার্ভাস হয় নাকি? মাথা ঠান্ডা রেখে এক্সাম দাও, দেখবে ভালো হবে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করো। হৃদ আবারও অস্বস্তিতে পরে। অচেনা একটা ছেলে তাকে বোকামি সম্বোধন করে। নুহাসকে কিছু বুঝতে না দিয়ে নিজের কথায় মাথা নাড়িয়ে হালকা হেসে সামনের দিকে তাকায়। নুহাস কথার মতো কয়েকটা শ্বাস ছেড়ে মাথা ঠান্ডা করে নিজেকে শান্ত করে। এখন একটু ইজি ফিল হচ্ছে। মনে মনে নুহাসকে ধন্যবাদ দেয় অনেকগুলো। হৃদের এক্সাম ভালো হয়েছে। বের হতে আবার নুহাসকে দেখে। হৃদকে দেখে নুহাস এগিয়ে এসে বলে, কেমন হয়েছো? হৃদ মাথা নেড়ে বলে, মোটামুটি। আপনার? নুহাস হালকা হেসে বলে, কে জানে, এটা দ্বিতীয় এক্সাম, চান্স না পেলে আর কিছু করার নেই। তোমার কি মনে হয় চান্স হবে তোমার? হৃদ বৃদ্ধ আঙ্গুল কপালে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, কপালে থাকলে ইনশাআল্লাহ চান্স পাবো। তারপর দুজনে হাসে। হৃদ নিচের দিকে তাকিয়ে তার বাবা এসে গেছে দেখে নুহাসের থেকে বিদায় নিয়ে চলে আসে হৃদ। শিকলবন্দি